আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা, আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন খান ব্রাদার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। জি, আমরা যেহেতু আজকে এই যে জাহাজ শিল্প খাত নিয়ে আমরা কথা বলবো, প্রথমে জানতে চাইবো যে এই শিল্প খাতের কি অবস্থা? জি, জাহাজ নির্মাণ শিল্প আমাদের একটি অনেক পুরনো শিল্প। যেমন আমাদের ব্রিটিশ পিরিয়ডে আমাদের বাংলাদেশ থেকে সোনারগাঁ থেকে প্রথম জাহাজটা আমাদের এক্সপোর্ট হয়েছিল, আজ থেকে 100 বছর আগে। ওইটা অনেক বড় একটা শিল্প। আর যেহেতু আমরা একটা নদীমাতৃক দেশ, সেই হিসেবে আমাদের এই শিল্পের একটা বিশাল ব্যাপকতা রয়েছে। কারণ পৃথিবীতে অনেক দেশে 272টা কান্ট্রি, প্রতিটা দেশেই তো আর নদীমাতৃক অবস্থা নেই। বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, সেই হিসেবে আমাদের প্রচুর জাহাজের আমাদের ডিমান্ড রয়ে গেছে। যাই হোক, জাহাজ নির্মাণ শিল্প অত্যন্ত একটা ভারী শিল্প। পৃথিবীতে যদি 3-4টা শিল্পের মধ্যে বিবেচনা করা হয়, তা জাহাজ একটা সবচেয়ে ভারী শিল্প। তারপরে আছে গাড়ি নির্মাণ শিল্প, তারপরে আছে আপনি উড়োজাহাজ নির্মাণ শিল্প। তার মধ্যে আমরা যেটা আইসোলেটেড করেছি, জাহাজ নির্মাণ হলো পৃথিবীর সবচেয়ে ভারী একটা শিল্প। আপনি দেখেন পৃথিবীর শত পণ্য পরিবহন পরিচালিত হয়, তার 90% হয় আপনি জাহাজ নির্মাণের মাধ্যমে। এটা আপনারা জানেন। তো বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প একটা অত্যন্ত সম্ভাবনাময়। আমরা আগেও আলোচনা করেছি, 2004 সাল থেকে আমাদের এক্সপোর্টের কিছু অর্ডার আসছিল, এবং আমাদের যে লোকাল যে অনেকগুলো ডিমান্ড আছে সেগুলো আমরা ফুলফিল করতে পেরেছি। আমাদের দেখা যাচ্ছে চিটাগাং পোর্ট থেকে, পায়রা পোর্ট থেকে এবং মংলা পোর্ট থেকে যে পণ্যগুলো পরিবহন হয়, ইভেন তো আমরা হলদিয়া পোর্ট থেকে যে পণ্য পরিবহনগুলো করি আমরা জাহাজের মাধ্যমে করি, এটাকে আমরা লাইটারেজ ভেসেল বলি। এরপরে বলছি যে আমরা মাদার ভেসেল আমরা যদি চিন্তা করি, সেই মাদার ভেসেলের মধ্যে লার্জ আছে, মিডিয়াম আছে এবং স্মল আছে। তো সেই আমাদের দেশে লার্জ শিপ বিল্ডিং হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের যে নদীর তীরবর্তী যে অংশগুলো আছে এবং সমুদ্রের যে তীরবর্তী অংশগুলো, আমাদের এই লার্জ বড় শিপ হওয়ার কোনো কেন হয় না, এটা ড্রাফটিং এ একটা বিষয় থাকে। যেমন কোরিয়া হুন্দাই শিপইয়ার্ড আছে, চায়নাতে অনেকগুলো শিপইয়ার্ড আছে, এসটিএস শিপইয়ার্ড আছে কোরিয়া, হ্যাঁ, এবং জাপানে বড় বড় শিপইয়ার্ড আছে। কারণ দেখেন জাহাজের ইতিহাসটা হলো ফার্স্টে ছিল ইউরোপ, আমেরিকা, ওই এলাকায়। ওখানে লেবার কস্ট বেড়ে যাওয়াতে এই শিল্পটা শিফট হয়ে আসছে জাপানে, জাপান থেকে চলে আসছে কোরিয়া, কোরিয়া থেকে আসছে চায়না, ভিয়েতনাম, তারপর সিঙ্গাপুর, বাংলাদেশ। তা আমরা আশা করছি যে জাহাজ নির্মাণ শিল্পটা অত্যন্ত আশাবাদী যে আমরা, যেহেতু আমরা এই শিল্পের সাথে অনেক দিন যাবৎ জড়িত, আশা যে আমরা এই শিল্পটা অনেক ভালো করব। যে একটাই ভালো করার কারণ, যেহেতু আমরা একটা লেবার ইনসেন্টিভ এখানে ফেসিলিটিস পাচ্ছি। আপনারা জানেন পৃথিবীর সমস্ত দেশে এটা কি লো কস্ট? লো কস্ট না, কস্ট লো না, সেটা হলো যে লেবার একটা, এটা হলো একটা লেবার ইনসেন্টিভ। একটা হেভি ইন্ডাস্ট্রিতে অনেক প্রচুর লেবার লাগে। তো সেই প্রচুর লেবার লাগার ক্ষেত্রে আমরা এখানে একটা অ্যাডভান্টেজ স্টেজে আছে। আরেকটা হলো আমাদের ডিসঅ্যাডভান্টেজ, যেটা যেমন গতকালকে যে একটা আপনার বাংলাদেশ ব্যাংকে একটা সার্কুলার আসলো, যে আমাদেরকে একটা প্রণোদনা দেওয়া হয়েছে যে 10 বছর মনিটরিং পিরিয়ড, 2 ইয়ার্স গ্রেস পিরিয়ড। আমরা যারা এক্সিস্টিং যারা আমরা ব্যাংকের ফেসিলিটিস নিয়ে যারা আমরা কাজগুলো করতেছি, যেহেতু এটা একটা অনেক ভারী শিল্প, অনেক ওয়ার্কিং ক্যাপিটালের একটা বিষয় থাকে। যেমন একটা জাহাজের মিনিমাম কস্টিং হলো 10 কোটি টাকা ধরে, 100 কোটি, 200 কোটি, 500 কোটি টাকা। তো 500 কোটি টাকা একটা জাহাজ করতে গিয়ে তো এই ব্যাংক থেকে এটার ফেসিলিটিস নিতে হয়। তো সেই ব্যাংকের ফেসিলিটিস নিতে গেলে দেখা যাচ্ছে আমাদের যে বাংলাদেশ পৃথিবীর অন্যান্য দেশের সাথে কম্পারিজন করে যে আমার যে ব্যাংক ইন্টারেস্ট রেট যেটা আছে, সেটা আমাদের জন্য সবচেয়ে বেশি অ্যালার্মিং। আমরা একদিক দিয়ে আমরা সেভ করতেছি লেবার ইনসেন্টিভ, লেবার আমাদের কস্ট কম, আবার আরেক দিক দিয়ে আমরা এখানে দেখা যাচ্ছে যে এই শিল্পটার ক্ষেত্রে আমাদের যে উপকরণগুলো আছে ম্যাক্সিমাম আমাদের ইম্পোর্ট করে নিয়ে আসতেছে চায়না, কোরিয়া, জাপান, ইউএসএ থেকে আমাদের মালগুলো প্রোডাকশন, ইঞ্জিন, তারপরে স্টিল প্লেট, অনেক কিছু লাগে একটা জাহাজ করতে। একটু ইন্টারাপ্ট করব এখানে। আপনি যেটা বলছিলেন যে আসলে যে গতকালকে প্রজ্ঞাপন বিষয়, এই যে জাহাজ শিল্পে খেলাপি ঋণের ক্ষেত্রে পুনঃতফসিলের মেয়াদ বাড়ানো হয়েছে, এটা আসলে কতটা যৌক্তিক মনে হচ্ছে আপনার? আমি মনে করি কি, এই যে আমাদের যে ইন্টারেস্ট, আমরা অনেকবার বাংলাদেশ ব্যাংকে আমরা মিটিং করেছিলাম যে আমাদের যে এই শিল্পর ক্ষেত্রে আপনারা অন্যান্য পৃথিবীর স্ট্যাটিস্টিক্স নিয়ে গ্লোবালাইজ আমাদের ইন্টারেস্ট রেটটা স্পেসিফিক করে দেন। যেমন আমাদের জাপানে এটার ইন্টারেস্ট হলো 1.2%, কোরিয়াতে হলো 1.80%, চায়না হলো 2.20%। হোয়ারেজ আমাদের জাহাজ নির্মাণ শিল্পের ক্ষেত্রে আমাদের অন্যান্য শিল্পের সাথে তুলনামূলক ইয়াতে 14%, 14.5% ইন্টারেস্ট রেট। হ্যাঁ, 100 টাকায় নিলে আমার সারা বছরে 14.5 টাকা দিতে হচ্ছে। তো এই জিনিসটা আমাদের জন্য অ্যালার্মিং, কারণ এটা যেহেতু একটা অনেক বড় একটা ওয়ার্কিং ক্যাপিটাল বেস নিয়ে আমাদের এই শিল্পটা নির্ভর করছে। 14% ইন্টারেস্ট দিয়ে আমরা এটাকে গ্লোবাল কম্পিটিশনের সাথে কম্পিটিশন করে আমরা জাহাজ নির্মাণ শিল্পটাকে আমরা আগায় নিতে আমাদের জন্য অত্যন্ত কষ্টের বিষয়। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা এই পুরো ইন্ডাস্ট্রিটা আপনি 80%, 90% ইম্পোর্টস বেস।
সমস্ত র মেটেরিয়াল যেটা বলে আমরা স্টিল প্লেট ইম্পোর্ট করতে হয়, জেনারেটর ইম্পোর্ট করতে হয়, ইঞ্জিন ইম্পোর্ট করতে হয়, আদার্স প্রফেলার শিফট ইম্পোর্ট করতে হয়, এগুলো সবই আমাদের ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় চায়না থেকে, কোরিয়া থেকে, যে কোনো আমরা যারা দেশটাকে আমরা সুইটেবল মনে করি এবং কোয়ালিটি অনুযায়ী এক এক দেশের এক এক, কেউ লাগে যে আমাদের আমেরিকার ইঞ্জিন লাগবে, কেউ বলে আমাদের কোরিয়ান ইঞ্জিন লাগবে, কেউ বলে আমাদের জাপানিজ ইঞ্জিন লাগবে, চায়না ইঞ্জিন লাগবে। যাই হোক, আমরা যে জিনিসটা নিয়ে আমরা এখানে আজকে আলোচনা করছি যে আমাদের যে প্রণোদনতা যেটা দেওয়া হয়েছে, যে ফেসিলিটিস দেওয়া হয়েছে, আলটিমেটলি কি যে আমরা যারা প্রিভিয়াস যারা আমাদের এই সেক্টরে বড় বড় কয়েকজন আমাদের কাজ করেছে, প্রত্যেকেই কিন্তু ঋণ কালাপের মধ্যে পড়ে গেছে। এটা আমাদের একটা যারা আমরা নতুনভাবে আমরা যারা এই রিস্ট্রাকচার করে আগাচ্ছি, যেমন আমার একটা অনেক বড় শিপইয়ার্ড ছিল, সেটা থেকে দূরে হয়ে আমি আবার শিপইয়ার্ড শুরু করেছি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাংকিং নিয়ে 14% ইন্টারেস্ট নিয়ে জাহাজ নির্মাণ শিল্পের থেকে প্রফিট বের করে নিয়ে আসা অত্যন্ত একটা কঠিন বিষয় হয়ে দাঁড়াবে গ্লোবাল কম্পিটিশনের মাধ্যমে। লোকাল শিপ বিল্ডিং ঠিক আছে, আমরা ধরুন লোকালও প্রচুর জাহাজ হচ্ছে, প্রচুর রিপেয়ারিং হচ্ছে, আমাদের পণ্য পরিবহন হচ্ছে, এবং আমাদের এই মুহূর্তে অনেকগুলো প্রায় 3,500 কার্গো ভেসেল আছে, আমাদের লঞ্চ আছে, তারপরে আমাদের অয়েল ট্যাঙ্কার আছে, আমাদের ফেরিজ আছে, অনেক কিছু আমাদের এখানে এই শিল্পের সাথে সম্পৃক্ত। এই যে ধরেন 10 বছর, এটা কিন্তু বেশ বড় একটা সময়, 10 বছর একটা বড় সময়, বাট আলটিমেটলি দেখেন আমি যদি 500 কোটি টাকা নিয়ে থাকি, তা আমাকে 14% ইন্টারেস্ট কাউন্ট করে আমাকে কিন্তু এই 500 কোটি টাকার ইন্টারেস্ট সহকারে আমাকে কিন্তু 10 বছরের মধ্যে পে করতেই হবে। তো এটা আমার দৃষ্টিকোণ থেকে, আমি যেহেতু এই সেক্টর, আমার দৃষ্টিকোণ থেকে এটা অত্যন্ত কঠিন একটা বিষয়, কারণ জাহাজের বিজনেসে এমন কোনো অপটিমাম মার্জিন থাকে না এই যেটা দিয়ে আমি খুব আনইউজুয়াল কোনো এখানে প্রফিট করার কোনো সুযোগ, অ্যাজ ওয়েল এজ রেগুলার যে প্রফিটটা আছে। কিন্তু এটা আপনারা আসলে সময়টা আপনারা কতটা কাজে লাগাতে পারবেন, যেহেতু একটা সুযোগ আপনাদের দেয়া হয়েছে? আমি যেটা আমরা আগেও যেটা রিকোয়েস্ট করেছি, ঠিক আছে আমাদেরকে দিয়েছে, এটা অত্যন্ত একটা সুন্দর উদ্যোগ আমি বাংলাদেশ ব্যাংকে বলবো। যারা অন্যান্য যারা এখানে আমাদের ছিলেন, তারা প্রত্যেকে আমাদের এই ঋণগুলো নিয়ে খেলাপির পর্যায়ে পড়ে আছে। এখন দেখেন 3% তারা করেছেন ডাউন পেমেন্ট সিস্টেম, 1.5% এখন দিতে হবে, আবার আপনার 6 মাস পরে আরও 1.5%, 3%। তো যদি আপনার 1,000 কোটি টাকা লোন থাকে, তো 1.5%, 3% তো আপনার এখানে দেওয়া যায় 30 কোটি টাকা দিতে হচ্ছে। তো এই মুহূর্তে একটা শিপইয়ার্ডের 30 কোটি টাকা অ্যারেঞ্জ করা ভেরি ডিফিকাল্ট। আর আপনি দেখেন যে এখানে কিন্তু লেবার যেগুলো আছে, এগুলো কিন্তু খুব হার্ড ওয়ার্কার, এবং তাদের পেমেন্টগুলো 7 ডেজে করতে হয়, 15 ডেজে করতে হয় ইউরোপিয়ান সিস্টেমে, অথবা এই 1 মাস পরে আমাদের পেমেন্ট, এখানে কোনো বাকি রাখার কোনো সুযোগ নেই গার্মেন্টস সেক্টরের মতো। তো আমরা অত্যন্ত এই শিল্পটা একটা অত্যন্ত সুন্দর শিল্প, শুনতে সারা পৃথিবীতে একটা মেসেজ ক্রিয়েট হয় যে হ্যাঁ, বাংলাদেশ জাহাজ নির্মাণ কান্ট্রি, এবং আমাদের যে যারা রাজনৈতিকভাবে যারা জড়িত আছেন ওনারা গর্বের সাথে বলেন যে আমরা জাহাজ তৈরি করি, জাহাজ বানাই, আমরা জাহাজ এক্সপোর্ট করি। জিনিসটা শুনতে অনেক সুন্দর শোনা যায়। তো এই ক্ষেত্রে আমি যেটা রিকোয়েস্ট করবো অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে, এবং যেহেতু আমি এই শিল্পের সাথে জড়িত, যে আমাদের ইন্টারেস্ট রেটটা স্পেশালভাবে ক্যালকুলেশন করে এটা করে দেওয়া যায় কিনা। যদি করে দেওয়া যায় তাহলে আমরা এই শিল্প নিয়ে আরও অনেক দূর আগাতে পারবো। আপনি দেখেন সিঙ্গাপুরে লেবার কস্ট অনেক হাই, সব জায়গাতেই এখন লেবার কস্ট অনেক বেশি বেড়ে গেছে। তা আমাদের এই অপরচুনিটিটুকু আছে যে লেবার কস্টটাকে বেরিয়ে, এবং আমাদের আরেকটা জিনিস হলো যে বাংলাদেশের লোক খুব হার্ড ওয়ার্কার, এটা আপনি মনে রাখতে হবে। যেমন পৃথিবীতে অন্য দেশে গেলে 9টা 5টা পরে দেখে আপনি যত টাকাই দেন সে 5টা পরে 1 সেকেন্ডও কাজ করবে না। আর আমি যদি মনে করি যে আমার ওয়ার্কারে যে ঠিক আছে ভাই তুই আমার এই কাজটা শেষ কর, অল্প একটু কাজ বাকি রয়ে গেছে, তোকে 1 প্যাকেট বিরিয়ানি খাওয়াবো 5টার পরে, তো সে রাত্রে 10টা পর্যন্ত কাছে, আমি অ্যানাদার আর 5 আওয়ার্স তাকে দিয়ে আমি এই কাজটা স্পেসিফিক টাইমে আমি করায় নিতে পারছি। এইটা কিন্তু আমার বাংলাদেশের একটা বিশাল অ্যাডভান্টেজ আমার এই শিল্পের ক্ষেত্রে। এই যে এই সিদ্ধান্তটা, এটা আসলে খেলাপি সংস্কৃতিকে আসলে উদ্বুদ্ধ করছে কিনা? না, খেলাপি সংস্কৃতি তো বাংলাদেশ ব্যাংক দেখেন, যেমন এখন এই মুহূর্তে আমাদের 18 লক্ষ কোটি টাকা ব্যাংকের লোন আছে, তার মধ্যে আপনি দেখেন স্ট্যাটিস্টিক 6,40,00,000 টাকা ক্লাসিফাইড, 6,40,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক প্রতিদিন সকাল 10টার সময় বিভিন্ন ব্যাংকে ফোন দিয়ে যে তোমার ক্লাসিফিকেশন কত % কমেছে। নতুন গভর্নমেন্ট এসে, এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট এসে ওনারা খুব হার্ড হয়েছিলেন যে আগে ছিল 6 মাস মনিটরিং পিরিয়ড, 6 মাস যদি আমি ঠিক মতো পেমেন্টটা না করতে হবে আমাকে ক্লাসিফিকেশন এনে, তারপর এটাকে 3 মাসের ভিতরে নিয়ে আসছে। 3 মাসে নিয়ে আসার পরে আলটিমেটলি দেখা যাচ্ছে যদি শুধু যে এই শিপ বিল্ডিংয়ের ক্ষেত্রে যে আপনি ক্লাসিফিকেশন আসছে তা তো না, আপনি আমাদের গার্মেন্টস সেক্টর বলেন, অন্যান্য যে আমাদের স্পিনিং সেক্টর বলেন, ওভারঅল বিজনেসের অবস্থা তো অত্যন্ত খারাপ। এটা তো নট অনলি বাংলাদেশ, সারা পৃথিবীতে এখন খারাপ হচ্ছে। ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এবং সব কিছু মিলে কোভিড সিচুয়েশান গেল, সব কিছু মিলেই তো সারা পৃথিবীতে বিজনেসগুলো খুব কঠিন একটা পর্যায়ের মধ্যে এখন যাচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরাও কিন্তু বাংলাদেশে এই পর্যায়ে পড়ে আসছি। শুধু যে এই শিল্পের ক্ষেত্রে যে প্রণোদনা নতুন করে সার্কুলার হয়েছে নট,
কিছুদিন আগেও তো আপনার সার্কুলার হয়েছে, বাংলাদেশ ব্যাংকে যে চেয়েছিল 2024-এর জুন থেকে ডিসেম্বর পর্যন্ত তারা ক্লাসিফিকেশন যেতে তারা স্পেশালভাবে তারা এই বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের মাধ্যমে সবাই রিস্ট্রাকচার করেছে নাকি? জি, আসবো একটু অন্য প্রসঙ্গে। এই যে সার্বিকভাবে আসলে বিদেশি বিনিয়োগটা কেমন এই সেক্টরে? এটা তো দেখেন, যেমন কিছুদিন আগেও আমাদের যে বেড়া চেয়ারম্যান ছিলেন আশিস সাহেব, উনি হুন্দাই শিপইয়ার্ডের সাথে আমাদের একটা টিম নিয়ে গিয়ে ওনারা কোরিয়াতে গিয়ে কথা বলে আসছেন হুন্দাই শিপইয়ার্ডে। আমরা আলোচনা হচ্ছে, যদি আমরা মনে করি যে আমাদের 12 ফেব্রুয়ারি নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে যদি কমপ্লিট হয় এবং একটা নতুন গভর্নমেন্ট যদি আসার পরে ব্যবসায়ীদের সাথে একটা সুনির্দিষ্ট আলোচনা করে দিক নির্দেশনা করে যদি আমরা এই সেক্টরকে, এটা কিন্তু অনেক বড় একটা সেক্টর জাহাজ নির্মাণ শিল্প। আপনি দেখেন পৃথিবীর দেশ উন্নত হওয়ার পিছনে জাহাজ নির্মাণ শিল্পের একটা বিশেষ ভূমিকা রয়ে গেছে, জাহাজ নির্মাণ শিল্পে, এবং জিডিপিতে তাদের একটা বিশাল পার্সেন্টেজ আছে। এই মুহূর্তে 14%। আমি যদি রেশিও মানে পার্সেন্টেজটা একটু শুনি, কত পার্সেন্টেজটা দেখেন যে টোটাল জিডিপির এখন চায়নাতে 7.205% হলো তারা জিডিপিতে কন্ট্রিবিউশন করে শুধু জাহাজ নির্মাণ শিল্প, চায়না। তারপর কোরিয়াতে আছে 14% টোটাল জিডিপি। আমাদের দেশে কত পার্সেন্ট? আমাদের কোনো এখনো এই জিডিপিতে কোনো ইম্প্যাক্ট নেই, যেহেতু আমরা এখন একসময় আমরা কিছু জাহাজ এক্সপোর্ট করেছিলাম, আমাদের কিছু শিপইয়ার্ড জাহাজ এক্সপোর্ট করেছিলেন। করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের যে ফিনান্সিয়াল যে ট্রানজ্যাকশানের যে কিছু আনইউজুয়াল সিচুয়েশন ছিল, যে আমাদের পেমেন্টগুলো আসতো এপিজিমে, অ্যাডভান্স পেমেন্ট গ্যারেন্টি। আমি যদি ডিউ টাইমে জাহাজটা এক্সপোর্ট না করতে পারতাম, তখন এপিজিটা তারা ইনক্যাশমেন্ট করে নিয়ে গেছে। এরকম একটা শিপইয়ার্ড 8টা জাহাজ পেয়েছিল জার্মানি থেকে, পেয়ে তারা ওনারা এই ঝামেলার মধ্যে পড়ে গিয়েছে। তা আমরা আপনি যেটা বলছিলাম যে আমাদের জিডিপিতে জাহাজ নির্মাণ শিল্পে এখনো আমরা কোনো, কিন্তু ভবিষ্যতে আশা করছি। আমাদের এখন অনেকগুলো শিপইয়ার্ড আছে। দেখেন আমাদের কিন্তু বাংলাদেশের যুদ্ধজাহাজও হচ্ছে, যুদ্ধজাহাজ আমরা তৈরি করছি, খুলনা শিপইয়ার্ড নেভির যুদ্ধজাহাজ তৈরি হচ্ছে। তাই আমরা সবই করতে পারবো, পৃথিবীর যে কোনো জাহাজ। জি, আমরা এখানে একটু পজ দিব। আমরা এর আগে একটি বিরতি নিয়ে আসছি, বিরতির পরে বিষয়গুলো নিয়ে আবারও কথা বলবো। থ্যাংক ইউ। জি দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে ব্যবসা বাণিজ্য ও জাহাজ নির্মাণ শিল্প খাত নিয়ে কথা বলছিলাম খান ব্রাদার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খানের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও আলোচনায় ফিরছি। বিরতির আগে বলছিলাম যে আসলে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা কতটুকু দেখছেন। সেই সাথে আরেকটা বিষয় জানতে চাইব যে সম্প্রতি আরব আমিরাতে 2টি শিপ রপ্তানি করা হয়েছে, এটা ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড করেছে। এই বিষয়গুলো নিয়ে জানতে চাচ্ছিলাম। জি, আমরা এইগুলো নিয়ে আলোচনা হচ্ছে যে বিদেশি বিনিয়োগের যে বিষয়টুকু আমাদের আমি বললাম কিছুক্ষণ আগে যে আমাদের যে বিডার যে চেয়ারম্যান উনি গিয়েছিলেন কোরিয়াতে, এবং জাহাজ নির্মাণ শিল্প নিয়ে ওনারা আলোচনা করছেন যে আমরা এটা কীভাবে। এবং দেখেন আমাদের গভর্নমেন্টের যে কিছু মেসেজের মধ্যে কিন্তু আমাদের এই শিল্প নিয়ে আলোচনায় আছে, যে জাহাজ নির্মাণ শিল্প। তা আমাদের বিভিন্ন, যেমন এটা তো প্রাইভেট সেক্টরের একটা বিষয়, আমাদের গভর্নমেন্ট সেক্টরের কয়েকটা শিপইয়ার্ড আছে, ওরা শুধু G2G গভর্নমেন্টের কাজগুলো করে। তা প্রাইভেট সেক্টরে আমাদের বিভিন্ন জনে যারা আমাদের উদ্যোক্তা, আমরা এগুলো নিয়ে আলোচনা করছি কীভাবে বিদেশি বিনিয়োগ এখানে আকৃষ্ট করে জেবিতে শিপইয়ার্ডগুলো ডেভেলপ করা যায়, এবং ওই দেশে তো এখন লেবার কস্ট অনেক বেশি। তো এটা আলোচনা হচ্ছে। তো আমরা দেখা যাচ্ছে সেই পদক্ষেপগুলো আমরাও জানতে চাচ্ছি, আপনারাও দেখতে চাচ্ছেন, যেহেতু আমাদের পলিটিক্যাল আনরেস্টটা আমাদের বেশি ছিল এবং সবসময় আমাদের একটা স্থিতিশীল গভর্নমেন্ট ছিল না, যার ফলে দেখা যায় বিদেশিরা তো দেখে যে সেফটি সিকিউরিটি আছে কিনা, আমি যে ওখানে বিনিয়োগটা করব, বিনিয়োগটা আমি রিফান্ড পাবো কিনা, এগুলো ওনারা ব্যাপক অ্যানালাইসিস করার ফলে তারপরে তারা ইনভেস্টমেন্টে আসে। তা আমরা আশা করছি যে আমরা যদি সামনে গভর্নমেন্ট একটা ভালো গভর্নমেন্ট আসে, এবং সেই গভর্নমেন্টের যদি আমরা ভালো কিছু দিক নির্দেশনা থাকে ব্যবসা বাণিজ্য, প্রতিটা দেশেরই তো ধরেন ব্যবসা বাণিজ্য দিক নির্দেশনা চাচ্ছেন। দিক নির্দেশনা ব্যবসায়ীদেরকে ব্যবসা তো করতেই হবে, ব্যবসা ছাড়া তো দেশের অর্থনীতি উন্নয়ন ছাড়া তো দেশের উন্নতি হওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে না? আমাদের তো জিডিপি আমাদের 7% হবে, জিডিপি অনেক আগে 7% ছিল, এখন 3.50% চলে আসছে। এখন জিডিপিটাকে আমরা আস্তে আস্তে যদি আবার 7% নিয়ে যেতে চাই, আমাদের ইন্ডেক্সগুলো যদি ভালো থাকে এবং ডুইং বিজনেসে আমরা ভালো করছি, এই জিনিসগুলো যদি দেখে, ডেফিনেটলি কোরিয়া, জাপান আর চায়না থেকে লোকজন আসবে আমাদের এখানে শিপ বিল্ডিংয়ে কাজ করার জন্য, কারণ ওখানে তো লেবার কস্ট। আমি একটা বিষয় নিয়ে কাজ করছি, আমাদের প্রাইভেটলি অনেকে কেনিয়াতে জাহাজ এক্সপোর্টের জন্য কাজ করতেছে, প্রাইভেটলি ইন্ডিভিজুয়ালি যার যের মতন। আমি ফিজিতে কাজ করতেছি, যে আমরা, আর এটা তো ওভারনাইটে যাইলে একটা অর্ডার আপনি কেউ প্লেস করে না, অনেক সময় লাগে, এটা নিয়ে অনেক ডিজাইন ড্রয়িং,
অনেক কিছু ফিনান্সিয়াল টার্মস অ্যান্ড কন্ডিশন সমস্ত কিছু 5 মাস 6 মাস চলে যায় একটা অর্ডার নেগোশিয়েট করতে, কোনো কোনো কিন্তু 1 বছরও চলে যায়। তো এইভাবে আমাদের জাহাজের মতো অনেক আমাদের জাহাজ এক্সপোর্ট হয়েছে গ্লোবালি, আমাদের মানুষ জানেও যে আমাদের বাংলাদেশ থেকে জাহাজ এক্সপোর্ট হচ্ছে। আপনি এই কিছুক্ষণ আগে বললেন যে আমিরাতে আমাদের 2টা জাহাজ, আমাদের ল্যান্ডিং ক্রাফট ট্যাঙ্ক আমাদের এক্সপোর্ট হয়েছে। হ্যাঁ, এটা আমাদের জন্য একটা বিশাল বিষয়, এবং আমাদের আরও কয়েকটা শিপইয়ার্ড এখনও বাইরে অর্ডার নিয়ে কাজ করতেছে। আমরাও আশা করছি যে আমরাও রিসেন্টলি হয়তো আগামী কিছুদিনের মধ্যে আমরাও কিছু অর্ডার পাওয়ার, আমরা তো চেষ্টা তো করবো, যে বিজনেসম্যান আমরা তো চেষ্টাই করবো। তো বিদেশি বিনিয়োগটা আমরা মনে করি যে আমাদের জন্য আশাবাদী যে আমরা বিদেশি বিনিয়োগটা আসবে বলতে কি জেবিতে তারা প্রজেক্ট করবে, এখানে তো আর ইয়ে করবে না। আর ওরা হয়তো ওনারা বলবেন যে ঠিক আছে আমরা বাংলাদেশ থেকে জাহাজ বানিয়ে নিতে চাই। আবার একটা জিনিস আমরা করি, আমরা হলাম তৃতীয় বিশ্বের একটা দেশ, আমাদের শিপইয়ার্ডগুলো কিন্তু 3rd গ্রেডের শিপইয়ার্ড, নট আপনি হুন্দাই শিপইয়ার্ড না, STS শিপইয়ার্ড না, পৃথিবীর নাম্বার 1 শিপইয়ার্ড না, সেই তৃতীয় বিশ্বের দেশ 3rd গ্রেডের শিপইয়ার্ড, ওখান থেকে আমরা 1 ক্লাস ভেসেল আমরা বানিয়ে ডেলিভার করছি। আমরা শেষ করব, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা আসলে যেটা বলছিলেন যে বিদেশি বিনিয়োগ বাড়ানোর ব্যাপারে, তো এই যে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আপনাদের এই সেক্টরে কি কি পদক্ষেপ নেওয়া উচিত? না, এটা তো গভর্নমেন্ট থেকে অ্যাওয়ারনেস থাকতে হবে, গভর্নমেন্ট থেকে বলতে হবে যে গভর্নমেন্ট যদি আমাদের মিশনগুলো আছে, কনসাল জেনারেলগুলো আছে, ওনারা এটা মেসেজটা দিতে হবে। আমরা তো প্রাইভেট সেক্টরে আছি, আমরা কমিউনিকেট করছি, যাওয়ার পরে ওনারা সাজেস্ট করতে হবে যে ঠিক আছে তুমি বাংলাদেশে যাও, বাংলাদেশে গিয়ে ইনভেস্ট করো, বাংলাদেশে এই ফেসিলিটিসগুলো আছে, তোমাদেরকে আমরা এই ফেসিলিটিসগুলো দেবো, আমাদের ইকোনমিক জোন আছে, আমাদেরকে বন্ডের এরোস ফেসিলিটিস দিতে হবে। এগুলো দিলে ধরেন বিদেশি, সারা পৃথিবীতেও এখন ট্রানজিট বিজনেস হচ্ছে, কারণ এই আমেরিকা তো আর এখন প্রোডাকশন করছে না, ঠিক আছে না, প্রতিটা দেশে এখন অন্য দেশে গিয়ে আউটসোর্সিং করে, এবং যেখানে দেখা যায় লেবার কস্ট কম ওখানে গিয়ে আফ্রিকাতে গার্মেন্টস হচ্ছে, ঠিক আছে না। তো সেটাও আমরা আশা করছি যে আমাদের এই সেক্টরের বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল, এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের বিদেশি অর্ডার পাওয়ার সম্ভাবনা, আমরা যে শিপইয়ার্ডগুলো আছে আমরা আশা করছি যে আরও কিছু অর্ডার আসবে। এবং দেখেন শিপ বিল্ডিংটা হলো কি, এটা হলো এই পরিসংখ্যানের মতন কমরস পানি, হঠাৎ করে ডিমান্ড বাড়ে এবং কমে যায়, এবং একটা জাহাজের লাইফ টাইম হলো 25 বছর IMO কনভেনশন অনুযায়ী। 25 বছর পরে এই জাহাজটা আর চলতে পারবে না, একটা বিমান কিন্তু অনেক সময় চলতে পারে, বাট IMO কনভেনশন পরবর্তীতে কি আবার রিফর্ম করা হয় এগুলো? না, কোনো রিফর্ম করা না, এটা IMO ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন থেকে সারা পৃথিবীতে এই জাহাজের ইয়াগুলো মনিটরিং করা হয়, ঠিক আছে। একটা জাহাজের লাইফ টাইম হলো 25 বছর, ঠিক আছে। তো সেই জাহাজ কিন্তু এই যে স্ক্র্যাপিং হচ্ছে, মানে নতুন বানানো হচ্ছে, স্ক্র্যাপ হচ্ছে, এবং সারা পৃথিবীতে তো কমিউনিটি বাড়ছে, কমিউনিটি বাড়ার ফলে জাহাজের ডিমান্ড থাকবেই, যতদিন পৃথিবী থাকবে ততদিন জাহাজের ডিমান্ড থাকবেই। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে উপস্থিত হওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকে। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য জাহাজ নির্মাণ শিল্প খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন খান ব্রাদার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান। নিচ্ছে একটা বিরতি, দুপুর 2টা 30 আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, তখন থাকবেন সাদাত হাবিবি সেতু।